লেখিকা করবী বাগচি চ্যাটার্জির এ এক অন্য প্রেমের গল্প। পুরনো ভাঙাচোরা শিব মন্দিরের সিঁড়ির ধাপে গায়ে এলিয়ে বসে আছে সুলেখা। সাদা থান শাড়িখানা তার বেশ মলিন ময়লা, তাই কেমন যেন ঘোলাটে ঘোলাটে দেখায়। চুলেরও উস্কো খুস্কো অবস্থা। রোজ সকালে ঘুম থেকে উঠে সুলেখা এই মন্দিরের ধোয়া পোছার কাজটা করে, তারপর একটুক্ষণ বসে। ছোট্ট নাতি ওই সময়টুকুর মধ্যেই এসে পড়ে। তারপর অস্থির করে, ও ঠাকুমা ঘরে চলো, ও ঠাকুমা ঘরে চলো। একটি ছেলে আর একটি মেয়ে, স্বাধীন আর মুক্তি। বিভাসদার বড় প্রিয় ছিল এই শব্দ দুখানা। স্বাধীন, সকল রকমের স্বাধীনতা, আর মুক্তি, সকল শৃঙ্খল থেকে মুক্তি। হয়তো বিভাসদার কথা মনে করেই এই নাম দুখানা সে রেখেছে। ছেলের সংসারেই সবে ফলন্ত হয়েছে। এক ছেলে তার, মেয়ে শ্বশুরবাড়িতে আপন সংসারে ব্যস্ত। ছোট নাতি আপাতত সুলেখার নিস্তরঙ্গ নিস্তেজ জীবনের একমাত্র ব্যস্ততম অস্তিত্ব। তার ডাক সে উপেক্ষা করতে পারে না। এবার তাই দুজনে দুজনের হাত ধরাধরি করে বাড়ি ফেরে। বউ সংসারের কাজে সদা ব্যস্ত। সুলেখা বা ছেলে কারোর দিকে তার ভ্রুক্ষেপ থাকে না। তাছাড়া সে বেশ ভালোই জানে ওরা দুজন দুজনের মধ্যে ভালোই থাকে। অতি সাধারণ অতি মধ্যবিত্ত এ সংসারটা একটা আধা গ্রাম আর আধা শহর ধরনের মোটামুটি জনবহুল এলাকায় আপন অস্তিত্ব টিকিয়ে দিনাতিপাত করে চলেছে। জায়গাটা ভালো, মানে বেশ ভালো। চালচুলোহীন মানুষগুলো সেদিন যখন এই এলাকার যেখানে সেখানে আস্তানা ছিল, হতে পারে তারা তখন অনেক বেশি কুনজরে আর সন্দেহের চোখে দেখেছে এদের। তবুও ধীরে ধীরে সব ঠিক হয়ে গেছে। আজ তো সবাই মিলে বেশ পাশাপাশি প্রতিবেশীর মতো দিন কাটাচ্ছে। হয়তো কখনো মতবিরোধ, টুকটাক ঝগড়া হয়। হয়তো তখন এখানকার স্থায়ী বাসিন্দারা কথার ছলে ওদের উড়ে এসে জুড়ে বসা বলে একটা অতি মন্দ কোনো গালাগালি দিতেও ছাড়ে না। তবুও আশ্রয়দাতা ওরা, তাই ওরা ভালোই। মাটির বাড়ি, খড়ের ছাউনি, চারপাশে আপন মনে বেড়ে ওঠা কয়েকটা ফলের গাছ। এই সুলেখার বাড়ি। আপাতত একটা গরু আছে, যার দেখভাল বেশিরভাগ সুলেখাই করতে পারে। তাতে দুটো উপকরণ বেশ পাওয়া যায়, এক শিশু নাতির জন্য খাঁটি দুধ আর জ্বালানির ঘুঁটে। মাটির বাড়িটাকে গোবর জলে রোজ নিকিয়ে পরিপাটি করে বউ নমিতা। ভোর থেকে তার কাজের অন্ত নেই। গোয়াল ঘর পরিষ্কার করে, ঘর নিকোয়, কাছের পুকুরে গিয়ে কাপড় কেচে এক ডুব দিয়ে ঘরে ফেরে। দরমার বেড়া দিয়ে ঘেরা রান্নাঘরে মাটির বসানো উনুনে গুচ্ছেক শুকনো পাতা, কাঠ আর ঘুঁটে গুজে আগুন দেয়। ধীরে ধীরে আগুন ধরে এলে শুরু হয় তার কর্মযজ্ঞ। সে এলাকার খুব কাছ ঘেঁষে রেলগাড়ি যাওয়ার রাস্তা চলে গেছে। সারাদিন রেলগাড়ির কুঝিকঝিক এখানকার মানুষের নিত্য সঙ্গী। ছেলে স্বাধীন ওই রেলগাড়িতেই হকারের কাজ করে। বিক্রিবাট্টা মন্দ হয় না। আর রয়েছে সুলেখার সরকারের কাছ থেকে পাওয়া সামান্য পেনশনটুকু, ওটাই ওদের অন্ধের ষষ্ঠীর মতো। নাতি বড় হচ্ছে, তাকে স্কুলে ভর্তি করতে হবে। তার বাবা তেমন লেখাপড়ার সুযোগ পায়নি, কিন্তু ওই আগামী ভবিষ্যতের ক্ষেত্রে সুলেখা এমনটা হতে দেবে না। এমনভাবেই ভালো মন্দ মিশিয়ে চলছে এ সংসারটা, ঠিক প্রায় মজে যাওয়া নদীর মতো। বর্ষার জলে একটু ভরা ভরা লাগে, তাছাড়া সারা বছর শুকনো রসকসহীন জলের রেখাটুকুই আছে। জল নেই। কত মানুষের কত কষ্ট। কারোর ঘর নেই, কারোর খাবার নেই। কারোর ঘর খাবার যদিও থাকে, তো সেসব ব্যবহারের মানুষ নেই। তাই নিজেদের অভাব, দুঃখ, অসুবিধা এগুলো সুলেখার কাছে খুব নগণ্য, খুবই সামান্য মনে হয়। এসব নিয়ে তাই সে খুব বেশি ভাবেও না। শত ব্যস্ততার মধ্যে দিন কেটে যায় তার। যদিও সুলেখার নিজের বাধ্যতামূলক কোনো দায়িত্ব নেই, যা করে সে আপন ইচ্ছেতে। তবু দিন কাটে কাজে কাজে, শুধু রাত যেন কাটে না।
প্রতি রাতে সুলেখার জীবনের সমস্ত অতীত যেন এসে তার সামনে দাঁড়ায়। হাজারো চেষ্টা করলেও যে রেহাই পায় না সে। শত সহস্র স্মৃতি অবিরাম হানা দেয় সুলেখার মনে। কিসের স্মৃতি অবশ্যই বলবো, একটু ধৈর্য ধরুন। ভালোই মন্দে চলছে সুলেখার সংসারটা। এখন সবকিছুই অনেকটা স্থিতিশীলতা পেয়েছে। সুলেখার কোনো কাজ নেই, কিন্তু তেমন করে অবসরও নেই। হয়তো ইচ্ছে করে সে অবসর নেয় না, তাই দিনগুলো কেটে যায় যেমন তেমন করে। শুধু রাতগুলো যেন কাটে না। বিছানায় শুয়ে শুয়ে আকাশ পাতাল কত কিছু ভাবে সে। পাশে কখনো ছোট নাতিটা শোয়, কখনো মায়ের কাছে চলে যায়। একা রাত যেন তখন আরও ভয়াবহ লাগে সুলেখার। রাত সত্যি ভয়াবহ। ঘন অন্ধকার রাতে কিভাবে তারা নিজেদের ভিটেমাটি ঘরবাড়ি ছেড়ে ছেড়ে পালিয়ে আসছে দলে দলে। মনে পড়ে যায় যখন, সুলেখা বারবার কেঁপে কেঁপে ওঠে তখন। ওপার বাংলায় তখন হিন্দু খেদানো চলছে অকাতরে। কাতারে কাতারে হিন্দুরা তাদের ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে হা উদ্দেশ্যের পথে। নিজের জন্মভূমি হঠাৎ আর তার নয়, নিজের ঘর সেও আর তার নয়। এখানকার মাথার ওপরের আকাশ অথবা পায়ের নিচের মাটি কিচ্ছু আর তাদের নয়। যে মাটি মেখে মেখে এতদিন তাদের শৈশব যৌবন পেল, যে বাতাস এতদিন তাদের দেহ মন অন্তর লালিত করল, তার ওপর আর তাদের কোনো অধিকার নেই। যত দূর দৃষ্টি যায় সবুজে সবুজ ধানের ক্ষেত, আমের বাগান, কিচ্ছু আর ছোঁয়া যাবে না, কারণ সেই সব কিছু তাদের নাগালের বাইরে। সবুজ ঘাসের ওপর লুটোপুটি করা মিঠে আদরের ছোটবেলা, পদ্মার বুকে সাঁতার কাটা দুরন্ত যৌবন, ইলশা মাছের গন্ধভরা আবেগ, সব কিছু যেন এক পলকে হারিয়ে গেল। রইল শুধু পালাও পালাও এই হাহাকার। জীবন নিয়ে সম্মান নিয়ে আর একটা দিনও যদি বাঁচতে চাও তাহলে পালাও। এ জন্মভূমি, এ আকাশ বাতাস গাছপালা, এমনকি যে মানুষগুলো একদিন আমাদের আত্মার আত্মীয় ছিল, আমাদের সুখ দুঃখের সাথী ছিল, ওরা কেউ আর আমাদের নয়। ওরা আমাদের ভুলেছে, আমাদের ত্যাগ দিয়েছে। স্বজন হারানোর ব্যথা নিয়ে চিৎকার করে করে বিলাপ করছে তখন প্রতিটা মানুষ। যারা সর্বহারা হচ্ছে শুধু তারাই নয়, কেঁদেছে তারাও। যারা একদিন ভাই ভাই আর বন্ধু বন্ধু বলে নিজেদের জীবনের সুখে দুঃখে পাশাপাশি ছিল। কিন্তু পালাও বললেই পালানো যায়? পালাও বললেই পালাবেই বা কেন? কার অপরাধে, কার কারণে আজ নিজ ভূমে তারা পরবাসী? কোন আইনের বলে এক লহমায় তারা ভিটে মাটি হারা হলো? আকাশ বিদারিত এ প্রশ্ন, এ হাহাকার, এ আর্তনাদ অস্থির করে তুলেছে সেখানের চারপাশ। কিন্তু না, অসহায় সেই আর্তনাদ, নিষ্ফল সেই আকুতি আছাড়ে পিছাড়ে নির্যাতিত হয়ে সে দেশের মাটিতে মরে পড়ে রইল। জন্মভূমি একবারও হাতটা ধরে আটকালো না তাদের। রাতের অন্ধকারে তারা একে একে ঘর ছাড়তে বাধ্য হলো। হাউ হুতাশের সাথে সাথে এক অজানা ভয়ও তখন হলো নিত্যসঙ্গী। ঘরে ঘরে যৌবনে পরিপূর্ণ মেয়েরাও রয়েছে। তাদের কথা ভেবে ভয়ে বুকে রক্ত ঠান্ডা হয়ে জমাট বেঁধে যেত। নিকষ কালো অন্ধকার রাতে নিকষ কালো বোরখায় ঢেকে সমস্ত মেয়েদের দেশ ছাড়া করা চলতে লাগলো। পেছনে পড়ে রইল সবার ঘর বাড়ি, জমি, পুষ্করিণী, বাগান, গাছপালা। পড়ে রইল শৈশব, যৌবন, পৌরত্ব আর বার্ধক্য। পড়ে রইল যত্ন করে সৃজন করা জীবনের সব স্বপ্নগুলো। পড়ে রইল প্রতিবেশীরা, বন্ধুরা আর আত্মার আত্মীয়রা। নিঝুম রাতে যখন সুলেখা তক্তাপোষের ওপর শুয়ে ঘুমানোর চেষ্টায় পড়ে পড়ে ছটফট করে, তখন এই সব অতীতগুলোই যেন দুঃস্বপ্নের মতো হানা দেয় তার মনে, ক্ষতবিক্ষত করে দেয় তার মনকে। এ যেন কোনো গত জন্মের ভুলে যাওয়া কথা, এ যেন জাতিস্বর সুলেখার অমোঘ নিষ্ফল স্মৃতিচারণ। শুধু কি তাই, স্বদেশ থেকে বিতাড়িত সেই সব মানুষগুলো সেদিন কোথায় গেল, কারা ঠাঁই দিল? আপন জন্মভূমি মা যাদের ত্যাগ করে, পৃথিবীর কোনো ভূখণ্ডের কোনো সুহৃদ কি তাদের বুকে টেনে নেবে?
সহায় সম্বলহীন সেই মানুষগুলোর এ ছিল একেবারে অন্য ধারার সংগ্রাম। জীবন যুদ্ধে টিকে থাকার লড়াই, আবার নতুন করে ঘর গড়ার লড়াই। সে কথা কি মনে পড়ে না সুলেখার? বন্যায় ভেসে যাওয়া খড়কুটোর মতো ওরা ভেসে ভেসে আসছে ওদেশ থেকে এদেশে। অবিভক্ত বাংলার এখন অন্য রূপ, মাতৃভূমি দ্বিখণ্ডিত। যেমন করে মানুষ ছুরি দিয়ে কেটে টুকরো টুকরো করে বস্তু ভাগ করে, আর নিমেষে সেই বস্তু তার পূর্ব ও পূর্ণ সত্তা হারায়, তেমন করেই দেশ ভাগ হলো। নিজের দেশের থেকে বিতাড়িত সেখানকার মানুষ কাতারে কাতারে তারা চলে আসছে এপার বাংলায়, পায়ে হেঁটে, রেলগাড়িতে। রেলগাড়ির কামরাগুলো তখন তিল ধারণের জায়গা নেই, আর এ বাংলায় নেই এই অনাহুতদের জায়গা। তবু মরিয়া এই মানুষগুলো বেহায়ার এক শেষ হয়ে দলে দলে জুটছে এখানে। জায়গায় জায়গায় অস্থায়ী ছাউনি গাড়া হয়েছে। মানুষগুলোর বর্তমানে একমাত্র পরিচয় তারা রিফিউজি, আর তাদের বর্তমানে একমাত্র ঠিকানা সেই রিফিউজি ক্যাম্প। সুলেখাও আসছে ওপার বাংলা থেকে। রেলগাড়ির কামরাগুলোতে তখন শুধুই মানুষের গাদাগাদি। তারপর এখানে যখন স্টেশনে স্টেশনে রেলগাড়ি থামে আর ওই বাস্তুহারা মানুষের দল নামতে শুরু করে, তাদের দেখে মনে হয় যেন একদল পাগল। কোথায় যাবে, কি করবে, তারা সেই দিশেহারার দল। আর রেলগাড়ির কামরাগুলোতে শুধুই চাপচাপ রক্তের দাগ আর মৃত মানুষের লাশ। রেলগাড়ির মেঝেতে পড়ে আছে ভাঙা চুড়ি, ভাঙা শাখার টুকরো। জীবন যেখানে অনিশ্চিত, মৃত্যুর মিছিলে সেখানে গা গুলিয়ে যায়, মাথা ঝিমঝিম করে, হৃৎপিণ্ড যেন বমি হয়ে বেরোতে চায়। বাকি সবার মতো সুলেখারও ঠাঁই হলো রিফিউজি ক্যাম্পে। মা, কাকা, দাদা, মামা, পাড়াতুতো, গ্রামতুতো, এমন সকল আত্মীয় সম সবাই যে যেমন পারলে গাদাগাদি করে থাকতে পেলে। টিকে থাকার এই লড়াইয়ে ওরা ভাবে, কোথায় গেল আপন বাড়ি, প্রসারিত মাঠ, দিগন্ত জোড়া ধানের ক্ষেত, আর সইয়ের নরম হাতের ছোঁয়া। এখানে শুধুই গাদাগাদি, নোংরা, লঙ্গরখানায় লাইনে দাঁড়িয়ে এতটুকু ফেনা ভাত আর ক্ষুধার হাহাকার। সুলেখা দেখেছে এখানে রক্ষকই ভক্ষক হয়ে ক্যাম্পে ক্যাম্পে কিভাবে যৌবনপূর্ণ মেয়েদের ওপর আক্রমণ করছে। সে কথা ভেবে আজও তার শরীর কুঁকড়ে যায়। কিন্তু এখানেই শেষ নয়। এরপর সরকারি উদ্যোগে রিফিউজিদের এ বাংলার বিভিন্ন জায়গায় থাকার ব্যবস্থা করা শুরু হয়। সরকারের লোকেরা তাদের নিজেদের সুবিধা মতো নানান জায়গায় থাকার ব্যবস্থা করতে লাগলো। তাদের জন্য সুরক্ষিত আর স্থায়ী বসবাসযোগ্য বাসস্থানের ব্যবস্থা হতে লাগলো। কিন্তু থাকবো বললে কি সহজে থাকা চলে? কথায় আছে, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। আর এরা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো? তাদেরই পাশাপাশি তাদেরই জমিতে ভাগ বসিয়ে। কি করে তারাই বা মেনে নেবে যারা আজন্ম সেই পূর্বপুরুষের যুগ থেকে জানে এবং বিশ্বাস করে এ দিগন্ত জোড়া ভূখণ্ড শুধু তাদের এবং তাদের উত্তর পুরুষদের। এখানের প্রতি ধূলিকণাতেও শুধু তাদের অধিকার, তাদের জমিদারি। আগন্তুকদের প্রতি তাই এদেশের মানুষের তখন চরম বিদ্বেষ, বিকৃত সন্দেহ। এরা কারা? এরা হাঘরের দল? তাদের আজন্মের অধিকারে দখলদারি করতে চলে এলো? অত সোজা? থাকতে চাইলে কি থাকতে দিতে হবে? না, অত সোজা সত্যি ছিল না। সরকার বলল আর অমনি ওরা এদের জায়গায় থাকতে পারে, অত সোজা ছিল না। ওই আঙাল বাঙাল কাঙালের দলকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে সেই সময়। আজকের সুলেখা ভাবে সেদিনগুলোতে কিভাবে তাদের এতটুকু খাবারের জন্য, এতটুকু জলের জন্য হাপিত্যেশ করতে হয়েছে। ভোরবেলা প্রাতঃকর্ম করতে গেলেও তাদের ঢিল পাটকেল খেতে হয়েছে। তবুও তাদের মধ্যেও সুহৃদ মানুষও তো ছিলেন, যারা বুঝেছিলেন এই আগন্তুকদের প্রকৃত কাহিনী। তাদের অপরিসীম দয়া আর সহযোগিতাতেই তো সুলেখা আর তার মতো অগণিত আগন্তুকেরা আজও এখানে সসম্মানে, ভালোই মন্দই জড়িয়ে জড়িয়ে। তবু ভোলা কি যায় আপন জন্মভিটে, সেই সবুজে সবুজ গ্রামখানাকে? হ্যাঁ, ভোলা যায় না, কিছুতেই ভোলা যায় না। এমন আরও কিছু স্মৃতি আছে যা কখনো কোনো দিন ভোলা যায়নি, যাবেও না। আরও কি কথা যা ভোলা যায় না? অতীত জীবন ভুলতে পারে না সুলেখা। দেশ ছাড়ার সময় সুলেখার বয়স নেহাতি কম নয়, 26 বা 27 বা
2800 হতে পারে। আর ভুলে যাবে এমন দুর্বল স্মৃতিশক্তি তারও ছিল না। তাই এদেশে এসেও নিজের ফেলে আসা গ্রামটা তাকে রোজ হাতছানি দিয়ে ডাকে। এই তো সেখানে ভোর হয়েছে, পূব দিকে আবির ছড়িয়ে সূর্যি উঠছে, রাতে নরম কুয়াশার চাদর ছিঁড়ে ছিঁড়ে ভোরের আলো ছড়িয়ে পড়ছে ধান খেতে, আম গাছে আর পুকুরের জলে। আব্দুল চাচা চলেছে লাঙল নিয়ে, নন্দমামার মাথায় আমের ঝাঁকা, ছোটরা চলেছে গ্রামের স্কুলে, মেয়ে বউদের কাজের শেষ নেই। সাত সকাল থেকে তাদের কর্মব্যস্ততা। ওই যে পুষ্করিণী, সেখানে একদল দামাল ঝপাং করে ঝাঁপ দিলে আর শুরু এপার ওপার ডুব সাঁতার। সুলেখা তখন 14 কি 15, যৌবন তখন তাকে ছুঁই ছুঁই করছে। তবু বিধিবিধান তেমন কোনো ছিল না। আমিনা, গীতা, রাজিয়া, সন্ধ্যা সবাই মিলে একসাথে পুতুল খেলে, আখের বাগানে আখ ভেঙে খায়, মেলায় ঘোরে অথবা সেলাই শেখে। সবাই যে বড় আপনার মনের মানুষ, প্রাণের সই। সুলেখা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, চোখের কোণে তার জল জমে ওঠে। মনে পড়ে আরও অনেক কিছু। মনে পড়ে বিভাসদার কথা। বিভাস নামটা সুলেখার জীবনের প্রত্যেক অণুতে পরমাণুতে জড়িয়ে আছে, চিরপ্রতিষ্ঠিত হয়ে আছে। বিভাস যেন কোনো একটা শুধুই নাম নয়, বিভাস মানে শুধুই একটা ব্যক্তি বিশেষ নয়। বিভাস মানে যেন সুলেখা নিজেই, বিভাস মানে যেন সুলেখার ফেলে আসা অতীত বা ঘটমান বর্তমান। সুলেখা নিজের অজান্তে যেন আর্তনাদ করে ওঠে, বিভাসদা, বিভাসদা, শুধু আমার কথা তুমি একবার ভাবলে না, তাই না বলো? কেন বিভাসদা, শুধু আমার বেলায় তোমার সব প্রেম কেন ফল্গু নদী হয়ে রয়ে গেল, বলতে পারো? সুলেখা জবাব পায় না। একতরফা সেই প্রশ্নের উত্তর কে দেবে? কেউ দেবে না। তাই সুলেখার বিনিদ্র রজনী অতীতের স্মৃতির কথা ভেবে আর স্বপ্নের কথা ভেবে কাটে। স্বপ্ন আর স্মৃতি যেন তাড়িয়ে বেড়ায় সুলেখাকে। সবুজে সবুজে ঘেরা সেই গ্রামটা, পাশাপাশি তাদের দুজনের বাড়ি। ছোটবেলা থেকেই তারা একসাথে হেসে খেলে বড় হচ্ছে। ছেলেটা পাঠশালে যায়, মেয়েটাও পিছু পিছু দৌড়ে দৌড়ে সঙ্গ নেয়। মেয়েটা খেলতে গিয়ে ব্যথা পেলে ছেলেটা ঠিক ছুটে আসে তাকে সামলাতে। ছোটবেলা থেকে এমন ঘেঁষে ঘেঁষে তারা বেড়ে উঠছে। বড়রা দেখেই বলেন, বড় হলে এদের একসাথে থাকার এমন বন্দোবস্ত করতে হবে যেন আজীবন ছাড়াছাড়ি না হয়। পাল্টি ঘর, তাই এ বাড়ির মায়েদের ইচ্ছে আর ও বাড়ির মায়েদের অভিমত একেবারে মিলে মিশে যায়। এমন করেই বড় হচ্ছে তারা, সুলেখা আর বিভাস। সেই কোন শিশুবেলা থেকে বিভাসের প্রতি সুলেখার আনুগত্যের শেষ নেই, যদিও বিভাস অন্য ধারার ছেলে। কারোর ওপর অকারণ প্রভুত্ব ফলানো তার কোনো কালে ছিল না। বাড়িতে সে বাবা মা অথবা কাকা জ্যাঠার প্রতি যেমন অত্যন্ত বিনয়ী, তেমনি বাড়ির ঝি চাকরদের প্রতিও তার সমানুভাবের আচরণ। সুলেখার প্রতিও ব্যতিক্রম নয়। কিন্তু গুরুজনদের আলোচনা সুলেখার মনে ধীরে ধীরে নতুন নতুন দোল জাগায়। কথায় বলে, মেয়েরা ছেলেদের থেকে একটু বেশি আগে আগে চলে। হয়তো তাই যে বয়সে বিভাস এত শত বোঝে না, সুলেখা তা নিয়ে আকাশ কুসুম কল্পনায় অস্থির। তাই তার আচরণে সে অনায়াসে বিভাসের প্রতি এমন আনুগত্য প্রকাশ করে যেন কবে থেকেই সে বিভাসের জন্ম জন্মান্তরের জীবন সঙ্গিনী। কিন্তু বিভাস যত বড় হচ্ছে তার আচরণ তত পরিবর্তিত হচ্ছে। আজকাল সে অনেক বেশি গম্ভীর, অনেক বেশি আনমনা। কি এক গভীর চিন্তা যেন তার দিবারাত্রির চেতনায় ছেয়ে রয়েছে সর্বদা। বিভাস এখন সবসময় তার স্কুলের বড় মাস্টার মশাইয়ের কথা বলে, তার মায়ের কাছে, বাবার কাছে, বাড়ির সকল সদস্যদের কাছে, এমনকি তার সেরা অনুগত সুলেখার কাছেও তার এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ গল্প হলো সেই মাস্টার মশাই। কি অপূর্ব দেখতে ওনাকে! লম্বা চওড়া, বড় বড় চোখে গভীর দৃষ্টি, ফটফটে সাদা ধুতি আর ফতুয়া পরে মাস্টার মশাই যখন উদাত্ত কণ্ঠে গীতার শ্লোক আওড়ান, অথবা আমাদের দেশের ইতিহাসে ঘটে যাওয়া কত ঘটনার বিবরণ দেন, অথবা অপূর্ব সুন্দর একটা গান করেন, তখন আর সবার কি হয় জানা নেই, তবে বিভাস যেন পাগল হয়ে যায়। মাস্টার মশাইয়ের কথায় বিভাসের বুকের ভেতর কেমন যেন অদ্ভুত এক অনুভূতি সৃষ্টি হয়, বুকটা মোচড় দিয়ে ওঠে। তাই সুলেখা যখন নিজের মনে অদূর ভবিষ্যতের কোনো অচিন স্বপ্ন নিয়ে মশগুল,
বিভাস তখন তার শিক্ষাগুরুর প্রতি এক অজানা অথচ অদম্য আকর্ষণে বিভোর। সুলেখা বিভাসের কাছে আসে, কাছে কাছে ঘুরে ফেরে, তার সব গল্পগুলো মন দিয়ে শোনে। কিন্তু তরুণী সুলেখা অন্তত এইটুকু বোঝে তার সব কিছুই কেমন যেন একতরফা। কেন কেন আশৈশব হাত ধরাধরি করে বেড়ে ওঠা এই দুই তরুণ তরুণী তাদের আপন হৃদয়ের গভীরে প্রবেশ করতে পারছে না? কেন সুলেখা তার মনে আর বিভাসের মনে সেতু বাঁধতে পারছে না? কেন? বিভাস মগ্ন, তার মাস্টারমশাই যেন তাকে বশ করেছেন, তার মন্ত্রমুগ্ধ কথা দিয়ে, তার শিক্ষায় অনুপ্রাণিত করে, তার জ্ঞানে আবিষ্ট করে, এমনকি তার সৌম্য দর্শন দেহ সৌষ্ঠবেও। যত বিভাস মাস্টারমশাইয়ের প্রতি আকৃষ্ট হচ্ছে তত তার বোধ বুদ্ধি প্রসারিত হচ্ছে, তার শিক্ষা যত গভীর হচ্ছে ততই সে তার দেশের সমস্ত কিছু নিয়ে আরও জানতে শুরু করছে। আপন পরিবার ছেড়ে আপন গ্রাম, আর ক্রমশ সেই গ্রামের গণ্ডি কবে আরও প্রসারিত হয়ে দেশের সীমানা ছুঁয়েছে সে নিজেও হয়তো তা ভালো করে জানতে পারেনি। কিন্তু বর্তমানে তার সে জানার আকাঙ্ক্ষায় ঘৃতাহুতি দিয়েছেন তার সেই শিক্ষক মহাশয়, যিনি প্রতিদিন ছাত্রদের প্রথাগত পুঁথিগত পাঠদান ছাড়াও নিজের দেশের প্রাচীন ঐতিহ্য, পুরনো দিনের ইতিহাস, ভুলে যাওয়া গৌরবময় দিনের কথা বারবার স্মরণ করিয়ে দেন। তিনি তার উদাত্ত জলদগম্ভীর কণ্ঠে গীতা পড়ে তার অর্থ ব্যাখ্যা করেন, দেশের মানুষের কথা বলেন, বলেই চলেন। সকল ছাত্রদের যে একই অবস্থা হলো তা হয়তো নয়, তবে বিভাস এবং গুটি কয়েক আরও ছেলে যারা নতুন করে কিছু একটা ভাবতে শুরু করে, শিক্ষকের জ্বালাময়ী কথা তাদের মনকে স্পর্শ করে চলেছে। যে বিভাস জানে জন্মভূমি শুধুই একটা মাটি, জল, গাছপালা আর মানুষে গড়া ভূখণ্ড নয়, জন্মভূমি তো মাতৃভূমি, সে তো মা। যে মা ঘরে, সেই তো বিশাল আকার ধারণ করে আমাদের জন্মভূমি হয়েছেন, আমাদের আগলে রেখেছেন। বিভাস এখন আরও জানে তার মাতৃভূমি বিদেশি শাসকের অধীনে কতখানি লাঞ্ছিত, অত্যাচারিত। সে জানে একদল খ্যাপা বিদেশি কুকুরের দল শাসকের নামে কিভাবে তার মাকে পরাধীনতার শৃঙ্খলে জর্জরিত করে রেখেছে। এখন সে আরও জানে কিভাবে তার জন্মভূমি মাকে শৃঙ্খল মুক্ত করতে হবে। বিভাসের আদর্শ, তার শ্রদ্ধেয় মাস্টার মশাই তার অন্তরে এক বিদ্রোহী সত্তার অভিষেক ঘটিয়েছেন। সেই বিদ্রোহী সত্তা আজ তাই বারবার অগ্নুৎপাতের মতো দিক বিদিকে ছড়িয়ে পড়তে চায়। বিভাসের এ যেন অন্য রূপ। কৈশোর আর যৌবনের সন্ধিক্ষণে বিভাসের এ এক ভাব দর্শন। তার আশেপাশের তারই সমবয়সী অনেক ছেলেদের মতো শুধু স্কুল পাঠ শেষ করে যা হোক কিছু করা আর সংসার পেতে জীবনের আগামী দিনে আরও এক ধাপ এগিয়ে যাওয়া বিভাসের হলো না। এ যেন অন্য বিভাস, মায়ের আদরের দুলাল, বাবার পরম স্নেহের পুত্র, আত্মীয় স্বজনদের কাছে শান্ত ও ভালো ছেলে বিভাস এ নয়। আনমনা বিভাসের মনে তখন কিসের যেন আগুন জ্বলছে। সুলেখা একটু একটু করে যেন সে অদৃশ্য আগুনের তাপ অনুভব করতে পারছে। কিসের আগুন, কতখানি তার উত্তাপ, শুধু সেইটা সুলেখা জানে না। সেই অন্য প্রেমের গল্পটা। বিভাসের মনে তখন বিপ্লবের আগুন জ্বলছে, আর সুলেখা একটু একটু কোনো এক অজানা আশঙ্কার গন্ধ পাচ্ছে। বিভাস প্রায় সময় হয় নিজের ঘরে বসে বই পড়ে, না হয় গ্রামের শেষ প্রান্তে যে পুকুরখানা আছে তার পাশে গিয়ে বসে থাকে। সুলেখা জানে, তাই একদিন সবার অলক্ষ্যে সেই পুকুরের দিকে বিভাসের খোঁজ করতে চলে এলো। হয়তো অজানা আগুনের সূত্রটাই খুঁজতে এলো। আরে সুলেখা, যে এখানে কি করতে এসেছিস? তোমার কাছেই এসেছি বিভাসদা। কেন রে, আজ তোর সইরা কোথায়? সেলাই গল্প সব শেষ? তুমি এখানে কেন বসে আছো? মাঠে কেমন সবাই খেলছে, তুমি কেন খেলতে পারো না? না রে, আমারও সবার ভালো লাগে না। কেন, তুমি কি বুড়ো? বিভাস হাসে, তারপর সুলেখাকে বলে, বাড়ি যা সুলেখা, সন্ধ্যা হতে এলো। বিভাসদা, আমি একটু বসি তোমার সাথে? বিভাস কিছু বলে না, চুপ করে থাকে। কিন্তু সুলেখা চুপচাপ বসে না। বিভাসদা, তোমার সাথে আমার কটা কথা ছিল, বলবো? আমার সাথে কি কথা রে? মনে মনে বুক বাঁধল সুলেখা। বিভাসদা, মা জেঠিমারা আমার আর তোমার সম্পর্কে কি কি বলে তুমি বোঝো? তুমি জানো? বিভাস হেসে ওঠে। ও, ওই কথা? ওগুলো সব ছেলেবেলার মজার কথা, তাই না? ওগুলো নিয়ে মাথা ঘামাতে নেই।
সুলেখা মনে মনে কষ্ট পায় খুব, তবুও বলে, কেন বিভাসদা, আমায় বুঝি তোমার মোটে পছন্দ নয়? বিভাস বোঝে এ এক মস্ত ভুল বোঝাবুঝির সূত্রপাত হতে চলেছে। সে নিজেকে শক্ত করল, তারপর বলল, সুলেখা আয়, একটু বস আমার কাছে, তারপর মন দিয়ে শোন আমার কথা। এই বলে সে পুকুরের পাড়ের কাদামাটিতে একটা ছোট কাঠি দিয়ে একটা ছবি আঁকার চেষ্টা করে। সুলেখাকে বলে, বলতো আমি কিসের ছবি এঁকেছি? একজন মেয়ের ছবি? না, তুই ভুল বললি, ভালো করে দেখ, সে কলে বাঁধা একটা মেয়ের ছবি। বিভাস বলে চলে, কে জানি সেই মেয়ে? আমার মা, আমাদের মা, আমাদের মাতৃভূমি। সুলেখা, ওরা আমাদের মাকে এমন করে শেকল দিয়ে বেঁধে অত্যাচার করছে। সুলেখা, আমার মা বন্দিনী, আর আমি ছেলে হয়ে বিয়ে করে সংসার করে ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারবো না রে। সুলেখা, তুই তো সেরা মেয়ে, কিন্তু তুই আমাকে ক্ষমা করিস। সন্ধ্যা নামছে। সুলেখা, এবার বাড়ি যা। সন্ধ্যা ঘন হচ্ছে। এক অদ্ভুত নীরবতা জমাট বাঁধছে সেই পুকুর ধারে। সুলেখা উঠে দাঁড়ায়, কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, বিভাসদা, যদি ছেলে হয়ে তুমি সব ত্যাগ দিতে পারো তো জানবে মায়ের মেয়েরাও জীবন দিতে পারে। তোমার যুদ্ধে আমিও রইলাম, এবার তো পাশে নেবে। বিভাস তার মাস্টার মশায় নির্দেশিত পথের পথিক হয়ে বিপ্লবী দলে যোগ দিয়েছে। সুলেখা তার হাতের ওপর হাতখানা রাখল। সন্ধ্যা ঘন হয়েছে। বিভাস তার মাথায় হাত রেখে বলে, পথ যে বড় কঠিন সুলেখা, তুই ভয় পেয়ে যাবি, বাড়ি ফিরে যা। বিভাসদা, তোমার কাছেই আমার সব ভয় লীন হয়ে যায়। তোমার কাছে এসে সব পথও শেষ হয়ে যায়, ফেরার আর পথ নেই। আর জন্মে তোমায় আমার করে পাবই বিভাসদা। মনে মনে কথাগুলো বলে সুলেখা বাড়িতে ফিরে আসে। তবে এ কি অন্য কোনো অধ্যায় শুরু হলো? সুলেখা ভাবে, ঝড়, তাদের মনে এখন ভীষণ ঝড়। সুলেখা মাঝে মাঝে এখন বিভাসের কাছে এসে বসে থাকে, হয়তো বাড়ির ছাদের এক কোণে। বড়রা ছোটবেলা থেকেই ওদের ওভাবে পাশাপাশি দেখে আসছে, তাই এ নিয়ে কেউ মাথা ঘামায় না। তাছাড়া গুরুজনদের ঐকান্তিক ইচ্ছে ওদের গাঁটছড়া বাঁধার। এ তো শুধু ওদের বিয়ে নয়, এ যে সেই দুটো পরিবারের চিরস্থায়ী বন্ধনের পরিকল্পনা। দুই পরিবারের যে বড্ড সুসম্পর্ক। কিন্তু সবকিছু মানুষের মনের মতো করে হয় না। সুলেখা বিভাসের কাছে এসে বসল। বিভাস বলছে, সবার আগে মাকে ভালোবাসতে হয়, জানিস তো? দেশ যে আমাদের মা, যে দেশের কোলে আমার জন্ম, সে যে সবচেয়ে বড়। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জানি সে কথার মানে? সুলেখা একদৃষ্টে তার দিকে তাকিয়ে থাকে। অত কঠিন পড়াশোনা সে করেনি। বিভাসের সব কথা তার মাথায় ঢোকে না, তবুও সে কথাগুলো যেন আগুন ঝরায়। দেশের সর্বত্র বিপ্লবের আগুন জ্বলছে সুলেখা। একদিকে ইংরেজদের অত্যাচার, অন্যদিকে সেই অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ। তার মধ্যে সবচেয়ে পরাজয় কিসে জানিস? আমাদের দেশের কত শত মানুষ তাদের হয়ে কাজ করে আর আমাদের সঙ্গে অত্যাচার করে। একবার ভেবে দেখ সুলেখা, কোন 7 সমুদ্র পেরিয়ে একদল ভিনদেশী এসে আমাদেরই সব কেড়ে কুড়ে নিল, আবার আমাদেরই ওপর অকথ্য অত্যাচার চালালে। সে কি কম কথা? আমাদের দেশের মানুষের সাহায্য ছাড়া সে কি হবার জো আছে বল? সুলেখা কিছু বলে না, কারণ ও জানে বলা বলি ওর জন্য নয়, ওটা বিভাসদাই ভালো পারে। প্রায় সময় দেশের নানা প্রান্তে কত লড়াই হয়ে চলেছে, তার কথা সে শোনে বিভাসের কাছে। সে জানতে পারে কিভাবে সে আর তার একদল মুক্তিযোদ্ধা বন্ধু মাস্টার মশায়ের কাছে বিপ্লবের মন্ত্রে দীক্ষিত হয়েছে, কিভাবে গোপন বিপ্লব তারা চালিয়ে যাচ্ছে। সুলেখার বুক কেঁপে ওঠে। এদিকে বিভাস তখন ধীরে ধীরে যেন সুলেখাকে তৈরিতে মন দিয়েছে। সুলেখা, একদিন খুব জোরে গলা ফাটিয়ে চিৎকার করে বলবি, বন্দে মাতারাম। দেখবি এ যেন এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি করবে তোর শরীরে মনে। এমন আগুন জ্বালানো মন্ত্র আমি শুনিনি জানিস। বোধহয় সুলেখাও আজ এ মন্ত্রে দীক্ষিত হয়েছে। সুলেখা এক অদ্ভুত ঘোরের মধ্যে বিভোর হয়ে ঘরে ফিরে এলো। ঝড় উঠেছে দুপক্ষেই, শুধু বাইরে থেকে তা বোঝা যায় না। কিন্তু তারপর গ্রাম থেকে অনেক দূরে যে ভাঙাচোরা একটা দুটো মন্দির পরিত্যক্ত হয়ে দাঁড়িয়ে আছে, তারই একটায় নিবু নিবু শিখায় জ্বলছে যে অগ্নিকুণ্ড, তাতে প্রায় জনা 10 পুরুষ হাত যখন বিপ্লবের শপথ নিচ্ছে, তখন তাতে একটা নারী হস্তও ছিল।
অগ্নিসাক্ষী করে তারা দেশাত্মবোধের শপথ নিচ্ছিল। আগুনের তাপে নাকি অন্য কোনো কারণে সুলেখার হাতখানা বারবার কেঁপে কেঁপে উঠছিল। আসলে সুলেখা জ্ঞান হওয়া পর্যন্ত বিভাসের পাশে দাঁড়িয়ে এহেন অগ্নিসাক্ষীর কথা কখনো ভাবেনি। ছোট থেকেই এক অন্য অগ্নিসাক্ষীর কথাই সে কল্পনা করে এসেছে। তাই হয়তো তার হাতটা আজ এভাবে তীর তীর করে কাঁপছে। বিভাসের কাছে বারবার বলে বলে তবেই সুলেখা তাদের এই গোপন ডেরায় পৌঁছতে পেরেছে। সে যে আর বাকি সদস্যদের সাথে যুক্ত হতে চায়, তারই একটা শপথ গ্রহণ পর্ব ছিল এটা। পরীক্ষা দেওয়ার পর্ব এখনও শুরু হয়নি। বিভাস বহুক্ষণ এক দৃষ্টে সুলেখার দিকে তাকিয়ে থাকে। তারপর খুব মৃদু গলায় বলে, কি পাগলামো করছিস সুলেখা, বাড়ি যা। সুলেখাকে বিভাস বরাবর পুতুল খেলা, ফুল তোলা, সৈদের সাথে ঘুরে বেড়াতে অথবা ঘরকন্নার অল্প বিস্তর কাজকর্ম করতেই দেখেছে। তাই তার ভেতরেও যে এমন জ্বালাময়ী এক অনর অটল জেদি নারী লুকিয়ে থাকতে পারে তা বিভাসের জানা ছিল না। সুলেখা তাই ফিরে যাওয়ার পরামর্শে কর্ণপাতও করলে না। শুধু মাস্টারমশাইকে প্রণাম করে বললে, আমাকে আদেশ করুন, আমার দ্বারা যা সম্ভব আমি করব। কাজ যতই ক্ষুদ্র সামান্য হোক, আমাকে আদেশ করুন, আমি আমার সমস্ত শক্তি দিয়ে তা করব। তুমি বাড়ি যাও মা, তোমার সাধ্য কোনো কাজ থাকলে অবশ্যই তোমাকে ডাকব। তবে একথা মনে রেখো, এ আস্তানার খবর যদি বাইরে কেউ জানে তো আমরা তোমাকে সন্দেহ করব, আর তা কিন্তু মোটেও সুখকর হবে না। বিভাস, ওকে বাড়ি পৌঁছে দাও। সুলেখা বাড়ি এলো। বিভাস সঙ্গে ছিল, তাই কেউ ভ্রুক্ষেপ করল না যে সে ও বাড়ি ছাড়াও অন্য কোথাও যেতে পারে। ধীরে ধীরে সুলেখা আর বিভাস একই পথে হাঁটতে শুরু করলো, জীবনসঙ্গী হয়ে না হলেও সহযোদ্ধা হয়ে। কিন্তু সুলেখা কি সত্যি তার যোগ্যতা প্রমাণের সুযোগ পাবে? সে কি সত্যি প্রকৃত অর্থে বিভাসের সহযোদ্ধা হতে পারবে? বেশ কিছুদিন সব শান্ত হয়ে কাটল। এরই মধ্যে মাস্টারমশাই মনে মনে ছকলেন তাদের কর্মসূচি। বিভাসের কাছে খবর এলো সুলেখাকে ডেকেছেন তিনি। একটা লাল বেনারসি শাড়ি চেলি সুলেখাকে ধরালেন একজন, আরও একজন মহিলা। মাস্টারমশাই বললেন, আজ তোমার বিয়ে মনে করো, বিভাস সাজবে বর, আমরা তোমাদের সাথে বরযাত্রী। তোমার কাছে থাকবে কিছু গোপন জিনিস। আশা করি আমাদের সবাইকে ইংরেজ পুলিশি তল্লাশি করলেও নতুন কনের সাথে জুলুম নাও করতে পারে। যদি এ যাত্রায় উতরাতে পারো তবে তোমার পরীক্ষায় উত্তীর্ণ হবে। তোমার নিখুঁত অভিনয় আমাদের সবাইকে রক্ষা করবে। অভিনয়ের বর কোণে চললে পাশাপাশি সাথে বরযাত্রী। সুলেখার হাতে শাখা পলা, মাথা ভরা সিঁদুর। এওতির সব সম্পদ অঙ্গে ধারণ করে সে বিভাসের সঙ্গে একটা ভাড়া করা গাড়িতে বসল, যা কিনা একদিন সুলেখার স্বপ্ন ছিল। তাই আজ অভিনয় হয়ে পাশে পাশে রয়েছে। সুলেখার গোটা দেহ মন দোদুল্যমান। বিভাস মনে মনে হয়তো সব বুঝল, কিন্তু সব আবেগ দমন করাই এই মুহূর্তে তার একমাত্র পণ। সবাই যা ভেবেছিলেন তাই হলো। গাড়ি আটক করা হয়েছে। তাদের দেখা মাত্র সুলেখা নতুন কোণের মতো বিলাপ করে বিনিয়ে বিনিয়ে কান্নাকাটি শুরু করে দিল। পাশাপাশি আরেকটি মেয়ে তাকে বিস্তর ভোলাতে শুরু করলো। পুলিশ ধন্দে পড়ল, তবুও তারা যৎপর নাই। খুঁচিয়ে খুঁচিয়ে অন্য কিছু আদায় করার চেষ্টা করলেও সত্য উদ্ঘাটনে অক্ষম হলো। গাড়ি ছুটল আপন উদ্দেশ্যে। সুলেখা মাস্টারমশাইয়ের মন জয় করল। কার্যসিদ্ধির পর তারা আপন ডেরায় ফিরে এলো। বর বেশ কোণে বেশ খুলে রেখে সুলেখা বিভাস বাড়ি ফেরার পথে পা বাড়ালো। সুলেখা সিঁদুর মুছল, শুধু কোথাও যেন এক বিন্দু আভাস রেখে দিল সবার অলক্ষ্যে। শাখাপলাগুলো গুছিয়ে নিজের ব্যাগে রাখল। সমস্ত পথ দুজনে একটাও কথা বলল না। বাড়ির কাছে এসে সুলেখাকে একটা ফেলে দিয়ে পুরানোর অছিলায় বিভাসকে একটা প্রণাম করল। হঠাৎ এমন ঘটনায় বিভাস হতচকিত হয়ে গেল। সুলেখা তারই মধ্যে বাড়ির ভেতরে দৃষ্টিপথের বাইরে চলে গেল। অভিনয়ের শাখাপলাগুলো সুলেখা তার গোপন বাক্সে ভরে রাখল। সমস্ত রাত দুটি ভিন্ন দেহের নরনারী একটা অভাবনীয় আবেশে কাটালো। শুধু কেউ কাউকে প্রকাশ করল না। এবার কি অপেক্ষা করছে তাদের জন্য, এ কথাই শুধু অস্থির করে তুলেছে তাদের। গোটা দেশে জ্বলছে বিপ্লবের আগুন। সশস্ত্র সংগ্রামের পথ ধরে চলেছে বহু তরুণ ও যুবক। মেয়েরাও মাতৃভূমির মুক্তিযুদ্ধে পেছনে নেই। সুলেখা এখন অনেক সময় কিছু না কিছু কর্মে লিপ্ত হয়। কখনো দাইমা সাজে, কখনো চুড়িওয়ালি। কিন্তু সে এতদিন অত্যন্ত ঘরোয়া মেয়ে ছিল কিনা
তাই মাস্টার মশাই তাকে খুব বেশি ডাকেন না। এতে পরিচিত মানুষের কাছেও পরিবারের সন্দেহের ভয় কম থাকে। আজ সুলেখার অন্য রূপ। পেটের কাছে বোমা, দুটো গাদা বন্দুক, খুব যত্ন করে গুছিয়ে তার ওপরে কাপড়ের পরত জড়িয়ে জড়িয়ে পেটটা বেশ অনেকটা বড় করা হয়েছে। সে এখন পোয়াতি, সন্তান সম্ভবা। উঁচু পেটটায় হাত বোলায় সে। সন্তান। মনে মনে সে হাসে। আজ বিভা সেখানে নেই, ভাগ্যিস নেই, তাই একটু সহজ হতে পারছে সুলেখা। এ অবস্থায় এ রূপে বিভাসের সামনে দাঁড়ালে সে কি করত? হোক তা অভিনয়, তবুও। শাখা সিঁদুর পরা সুলেখা আজ গর্ভবতী। এ যে স্বপ্নের মতো সুন্দর। কিন্তু আগুন যখন সর্বত্র লেলিহান শিখায় ছড়িয়ে পড়ছে, তখন তার আঁচ সবার গায়ে একটু হলেও লাগবেই। গ্রামে সেদিন পুলিশ ঢুকলো। একটা দুটো নয়, পুরো একটা পল্টন। কোথা থেকে কিভাবে জেনেছে তা প্রকাশিত হলো না। শুধু স্কুলের মাস্টারমশাই রাজশক্তির বিরুদ্ধে বিদ্রোহ করছে তা আজ প্রকাশিত হয়েছে। শুধু তাই নয়, তরুণ ও যুবকদের মধ্যে উনি বিদ্রোহের বিষ ছড়িয়ে দিচ্ছেন, সেই অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দড়ি দিয়ে বেঁধে তাকে যখন নিয়ে যাওয়া হয়, একখানে বিভাস আর অন্যখানে সুলেখা কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। সবার মধ্যে তখন একটাই প্রশ্ন। এরপর এই সুপ্ত প্রশ্ন তাদের দুজনের মধ্যেও বিদ্যুতের মতো শিহরণ তুলল। পথপ্রদর্শক না থাকলে লড়াইয়ের কি পরিণতি হবে? কি করবে সেই বিপ্লবী দলের যোদ্ধারা? মাস্টার মশাই গ্রেপ্তার হয়েছেন, ওনার সাথে যোগাযোগ করার সুযোগ নেই বললেই চলে। সুতরাং তার অসমাপ্ত কর্মকাণ্ড বিভাস আর তার সহযোগীদের চালিয়ে যেতে হবে নিজেদের মতো করে। দিকে দিকে তখন যেভাবে গোপন সশস্ত্র বিপ্লবের কাজ চলছে, সেভাবেই তারাও বোমা তৈরি, সর্বত্র তা পৌঁছে দেওয়া, আগ্নেয়াস্ত্র জোগাড়, বৈপ্লবিক কর্মসূচি উপযুক্ত জায়গায় পৌঁছনো, এসবই করে চলেছে। তবু গোপনীয়তা রক্ষা করা খুব আশঙ্কাজনক হতে শুরু করলো। এদিকে ছেলের আচরণের পরিবর্তন, রাতের পর রাত বাড়ির বাইরে থাকা, এসব বিভাসের বাড়ির সবাই, বিশেষ করে তার বাবার কাছে অসম্ভব অস্বাভাবিক ঠেকল। উনি এত বেশি অস্থির হয়ে উঠলেন যে কহতব্য নয়। অন্তঃপুরবাসিনী মা শুধু গোপনে চোখের জল ফেলেন। এছাড়া তার মতামত প্রকাশের অধিকার যে বড় সীমিত। সরাসরি বিভাসের কাছে প্রশ্ন করে শুধু একরাশ এলোপাতাড়ি উত্তর পেলেন তার বাবা। আপন সন্তানকে তিনি ভালোই জানেন বলে ভাবতেন। তার এহেন আচরণে তিনি মনে মনে অস্থির আর ক্ষুব্ধ হয়ে উঠলেন। সুলেখা একেবারে নিজেকে গৃহবন্দী করে ফেলল, পরিস্থিতি শান্ত হবার অপেক্ষায়। বাড়ির সবাই দুজনের বিয়ের ব্যাপারে ব্যস্ত হয়ে উঠল। কিন্তু বিধিবাম, ইংরেজ পুলিশের গুলিতে আহত হলো বিভাস। গোপন আস্তানা থেকে পালিয়েই যাচ্ছিল। সর্ষের ভেতরে থাকা কোন ভূতের দেওয়া খবরের সূত্র ধরে পুলিশ হানা দেয় তা বলা মুশকিল। তবে পালাতে গিয়েও তাদের গুলি থেকে রক্ষা পেল না সে। গোপন আর গোপন রইল না। আহত বিভাস ধরা পড়ে। এ খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল গোটা এলাকা জুড়ে। সেখানকার প্রায় সব ঘরে ঘরে তখন পুলিশি তাণ্ডব শুরু হয়েছে। খানা তল্লাশির নামে বারবার পুলিশ ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছে। ঘরের ভেতরে ঢুকে জিনিসপত্র তছনছ করছে, ভেঙে ভেঙে ফেলছে। নোংরা ভাষায় গালাগালি করছে জিজ্ঞাসাবাদের নামে। ঘরের বৃদ্ধ বৃদ্ধাদের হেনস্থার চূড়ান্ত করছে। ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে পর্যন্ত এক রাক্ষসে ভয় জমাট বেঁধে থাকে। পুলিশের পোশাক পরা যে কেউ তাদের কাছে বিভীষিকা আর আতঙ্ক সৃষ্টি করে। সবচেয়ে মুশকিল হলো সমস্ত মেয়েদের নিয়ে। তাদের আবরু রক্ষা করা যে কি ভয়াবহ হয়ে উঠল তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। ধানের গোলার পেছনে, পুকুরের জলে আধ চুবে, বাড়ির ঝোপের আড়ালে তাদের লুকিয়ে থাকতে হতো পুলিশের আগমনের এতটুকু আভাস পেলে। সুলেখার কিছুই গোপন রাখতে পারল না। ছুটে আসে সে বিভাসদার বাড়িতে। বাড়ির সবাই তখন এমন স্তম্ভিত বাকরুদ্ধ হয়ে পাথরের মতো বসে যে সে নিজেও সবকিছুর খেই হারিয়ে ফেলল। তবুও সুলেখা এটুকু বুঝল এখানে এখন কোনো কথাই শ্রবণযোগ্য হবে না। সে আবার বাড়ি ফিরে এলো। বাক্সে লুকিয়ে রাখা শাখাপলাগুলো বের করে পড়ল, তারপর রওনা দিল। সবাই দেখল সাধারণ এই মানুষগুলোর কাছে সুলেখা নিজের বাড়ির সবার কাছে
এ আরও হতবাক করা দৃশ্য। এক মাথা সিঁদুর, হাতে ঝকঝকে সেই শাখা নোয়া দেখে সবার মাথা ঘুরে গেল। এত বড় বিপদের মধ্যে তাদের ঘরের এই অতীব সাধারণ, এই শান্ত বাধ্য গৃহকর্মে নিপুণা মেয়েটির এই নতুন রূপ তাদের আকাশ থেকে ফেলল যেন। এখন ব্যাখ্যা করার সময় নয়, এটুকু বলে সে কোনো রকমে নিজেকে মুক্ত করল ওদের কাছ থেকে। খোঁজ করে করে গেল যেখানে বিভাসকে রাখা হয়েছে। বিভাস গুলিতে আহত, তাই তার ঠাঁই হয়েছে ইংরেজ হেফাজতে এক হাসপাতালে। ইংরেজ পুলিশের কাছে সে ভয়ানক কান্নাকাটি শুরু করে দিল। তার স্বামী বিভাস যে এমন বেপথে পা বাড়িয়েছে, রাজশক্তির বিরোধিতা করার মতো এমন নিকৃষ্ট অপরাধ যে সে করেছে, এ কথা সে স্ত্রী হয়ে একেবারে কিছুই টের পায়নি। তাই সরকার বাহাদুরের কাছে সে পায়ে ধরে প্রার্থনা করতে শুরু করে একবার যেন তাকে তার স্বামীর সঙ্গে দেখা করার সুযোগ করে দেওয়া হয়। বহু অনুনয় বিনয়ের পর, বহু জেরার পর কোনো রকমে সে বিভাসের কাছে আসতে পারে, তাও তার জ্ঞান ফেরার পর। বেশ অনেকক্ষণ পর অচৈতন্য বিভাসের চেতনা ফিরে আসে। পুলিশের কাছে স্ত্রী পরিচয়ে সুলেখার অনুমতি মিলেছে তার কাছে আসার। গাদাগাদি ভিড়ে একখানা বেডে বিভাসের মতো আরও একজন, তার এখনও অচৈতন্য অবস্থা, হয়তো অবস্থা আরও একটু বেশি খারাপ। পুলিশ যে সুলেখাকে সহজেই ছাড়েনি সে কথা বলাই বাহুল্য। স্বামীর কাণ্ড কারখানা কিছুই জানা নেই, এ কথা পুলিশ কি সহজেই হজম করে? তবে সে 33 কোটি দেবদেবীর নামে কি রাখে তাদের কথা দিয়েছে স্বামীর কাছ থেকে সব খবর উদ্ধার করে তাদেরকে অবশ্যই বলবে। চেতনা ফিরছে বিভাসের। চোখ খুলে সে দেখলে সিথি ভর্তি সিঁদুর, হাতে শাখা পলা, পরনে লাল শাড়ি সুলেখার। হাতটা বাড়িয়ে দেয় সে, সুলেখা ধরে নেয়। খুব ধীরে ধীরে বিভাস বলে, কেন এসব পড়েছি সুলেখা? বেঁচে গেলে জন্মের জন্য, মরে গেলে ওই জন্মের জন্য। আমরা নিশ্চয়ই একদিন শৃঙ্খল মুক্ত স্বাধীন ভারত দেখবই, তাই না সুলেখা? সুলেখা মাথা নাড়ায়। তার যাওয়ার সময় হয়ে যায়। বিভাস সুলেখার চলে যাওয়ার পথে তাকিয়ে থাকে। চলে যাওয়ার আগে শুধু বলে, সুলেখা মা, আমি আছি তো, তুমি আগে সুস্থ হয়ে ওঠো, সবাই মিলে তোমার অপেক্ষা করছে। এ যেন এক ধ্বংসাবশেষ। নামে মাত্রই বিভাসকে ওখানে ফেলে দেয় শাসকের দল। চিকিৎসা তিল মাত্র হয়নি, বরং অকারণে পুলিশি অত্যাচার যথারীতি চলতে থাকে। উদ্দেশ্য একটাই, মূল সূত্র তথ্য সব বলে ফেললেই ব্যাস ল্যাঠা চুকে যায়। বিভাস মুখ খুলল না। অত্যাচার আরও বাড়তে লাগলো। সুলেখার যাওয়া নিষিদ্ধ হলো, অভিভাবক ও শাসক দু তরফ থেকেই। মাস্টারমশাই রাজশক্তির কাছে মাথা নোয়ালেন না। তাকে যে কোথায় কোন দ্বীপান্তরে স্থানান্তরিত করা হয়েছে জানা গেল না। এদিকে উত্তরোত্তর নির্যাতনের শিকার বিভাস অবশেষে তার জীবনী শক্তি হারালো। বিভাস আর নেই, সে স্বাধীন ভারতের স্বপ্ন বুকে নিয়ে চলে গেল। বিভাসের বাবা এ খবর শুনে সহ্য করতে পারলেন না। হৃদযন্ত্র বিকল হয়ে কয়েক মুহূর্তের মধ্যে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন। সুলেখা নিজেকে বিভাসের স্ত্রী পরিচয়ে হাসপাতালে গেছিল। পুলিশ তাই ওটাকে সত্য ধরে নিয়েছিল। বিভাস মারা যাওয়ার পর সুলেখার কাছে তার দেহ দেওয়া হয়েছিল। সরকারি তরফের সব কাগজপত্র সুলেখাকেই দেওয়া হলো। সুলেখা বাড়ির সকলের সাহায্য নিয়ে বিভাসের অন্তিম কর্ম করলে। নিজের হাতে শাখাপলাগুলো ভেঙে ফেলে জলে ভাসিয়ে দিলে। সে নির্জন পুকুর পাড়ে গিয়ে একা একা অনেকক্ষণ বসে রইল। তারপর অস্ফুট আর্তনাদের মতো করে চিৎকার করে বলল, বিভাসদা, এবার আমি কি করব? সুলেখা নিজেও বিপ্লবী দলের হয়ে কাজ করেছে, কিন্তু প্রমাণের অভাবে তার শাস্তি হয়নি। কিন্তু দল ও তার কার্যক্রম সব তছনছ হয়ে যায়। সহযোদ্ধারাকে কোথায় হারিয়ে যায়, সব যেন ধূলিসাৎ হয়ে গেল। এবার সেই ধূলিসাৎ হয়ে যাওয়া ধ্বংসাবশেষের ওপর সুলেখা একা ভূতের মতো বসে রইল। কেটে যায় সময়, কেটে যায় দিন, মাস, বছর। সুলেখার দিকে তাকিয়ে দেখে না তার বাবা। তার একটাই ইচ্ছে, সে এবার বিয়েতে মত দিক। কিন্তু প্রায় বিধবার বেশ ধরে রংহীন যে জীবন সুলেখা বেছে নিয়েছে, তাতে কোনো পরিবর্তন করা তার যে সম্ভব নয়। এই কথা শুনলেই বাবা উত্তেজিত হয়ে ওঠেন। ধীরে ধীরে এই চিন্তার চিৎকার মিলেমিশে এক ভয়ানক রোগের কারণ হয়ে দাঁড়ায়। এক ঝড় জলের রাতে অজানা এক জ্বর আর দুর্বল শরীর নিয়ে বিনা চিকিৎসায় বাবাও ছেড়ে চলে গেলেন। মা প্রচুর তিরস্কার করলেন। দেশমাতৃকার মুক্তিযুদ্ধে পৃথিবীর সব ছেলে মেয়ে ঝাঁপিয়ে পড়ুক, ক্ষতি নেই। শুধু তার ঘরের লক্ষ্মীমন্ত শান্তশিষ্ট মেয়েটির জড়িয়ে যাওয়া মা কিছুতে মেনে নিতে পারেননি। কিন্তু সুলেখা আগের মতোই ধীর স্থির নিশ্চুপ। সুলেখা এখন অনেক বেশি শান্ত, সমাহিত। এক অদ্ভুত গভীরতা তার আচরণে। কি যেন এক দুর্বোধ্য তপস্যায় ধ্যানমগ্ন সে। কিসের এক অপেক্ষা যেন তার।
হয়তো এই অপেক্ষা শৃঙ্খল মুক্ত জননীকে দেখার অপেক্ষা। তার অপেক্ষার কি সমাপ্তি ঘটবে? এরপর আরও কতদিন কেটে গেল, কতদিন মানে হয়তো কয়েক বছর। সুলেখা এখন অন্য রূপে। বিভাসের বিধবা মা, যিনি বরাবর অন্তর্মহলে বেশি স্বাভাবিক থাকতেন, ওনার দেখাশোনা করতে হয় মাঝে মধ্যে। বাড়ির পরিবেশও সুস্থ ছিল না আর। তবে বিভাস বা সুলেখার এরকম এক ক্রিয়াকলাপ সকলের মনে গভীর দাগ কাটে, কারণ মানুষের মুখে মুখে তখন দেশের বিভিন্ন স্থানে বিদেশি তাড়ানোর অভিযানের কথা ছড়িয়ে পড়ছে। সুলেখার এখন অন্য রূপ, আগেই বলেছি। সে আর ফুল ফল তুলে বেড়ায় না। শহীদেরও প্রায় সবার বিয়ে হয়ে গেছে। সে এখন নানান দেশীয় পত্রিকা সংগ্রহ করে বেড়ায়, যেখানে যা পায় খুব মন দিয়ে সেগুলো পড়ে। দেশের নানা প্রান্তে কত লড়াই চলছে, শত শত যুবক কারাগারে বন্দী হচ্ছে। কি অকথ্য অত্যাচার চলছে তাদের ওপর, কি অপরিসীম কষ্ট সহ্য করে লড়াই করে চলেছেন তারা। কত তাজা প্রাণ অকাতরে বিসর্জন হয়ে চলেছে মাকে ভালোবেসে, মাকে বন্দি দশা থেকে মুক্ত করার জন্য। এসব কিছু তাকে অভিভূত করে। মনে মনে সেই সকল বিপ্লবী সংগ্রামী যোদ্ধাদের মধ্যে তার বিভাসদাকে খুঁজে পাওয়ার চেষ্টা করে। এদিকে তখন আন্দোলনের নতুন মোড়। হয়তো এবার সুদিন আসবে, হয়তো এবার এক নতুন সূর্য দেখবে এদেশের মানুষ। দিকে দিকে রটে গেছে, সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছে এ খবর। দেশ স্বাধীন হতে চলেছে। বিদেশি শাসকের দল বাধ্য হয়েছে পিছু হটতে। তারা বাধ্য হয়েছে এ দেশ থেকে চিরতরে বিদায় নিতে। এমন আনন্দের খবর আর হয় না। স্বাধীন হবে আমাদের দেশ। তবুও সবার মুখে এমন ঘন কালো ভয়ের ছায়া কেন? সুলেখা মন দিয়ে জানতে চায়, স্বাধীনতা আনন্দ কেন এনে দিতে পারছে না? স্বাধীনতার বিনিময়ে হবে দেশ ভাগ, অখণ্ড মাতৃভূমি ভারত থেকে বাংলাকে কেটে ফেলা হবে, অখণ্ড বঙ্গ দ্বিধা বিভক্ত হবে। সেখানে হবে নতুন রাষ্ট্র গঠন, বাংলাদেশ ধর্মের ভিত্তিতে। সেখানে নতুন বিন্যাস হবে। এতদিন ধরে সেখানে যারা একসাথে ছিল তারা ধর্মের চুলচেরা বিচারে হয়ে গেছে বিধর্মী। তাহলে সেখানকার এত দিনের বাস করা মানুষজনের কি হবে? তাদেরকেও চলে আসতে হবে পুরনো জায়গা ছেড়ে, নতুন রাষ্ট্র ছেড়ে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হলো। দেশ বিভাগ হয়ে গেল। দেশ বিভাগের ক্ষত বুকে নিয়ে আধা অধুরা এক লজ্জা জর্জরিত স্বাধীনতা নিয়ে অসংখ্য মানুষ তাদের ভিটে মাটি ছেড়ে, স্বজন পরিজন ফেলে, বেঁচে থাকার ইচ্ছেগুলো মেরে তল্পি তল্পা গুটিয়ে চলল অন্য কোথাও। সুলেখা মনে মনে বিভাসের কথা মনে করে বললে, ভালোই হয়েছে, এমন স্বাধীনতা তোমায় দেখতে হলো না। শৃঙ্খল মুক্ত মা এখন দ্বিধা বিভক্ত। বিভাসদা সবার সাথে সুলেখাও আপন ভিটে হারা হলো। সঙ্গে নিজের মা আর বিভাসের মা, আরও সকল আত্মীয় পরিজনেরাও আছে। রয়েছে অবিবাহিত আরও দুটি বোন। নিজের ঘর, নিজের জন্ম ভিটে ছেড়ে রাতের অন্ধকারে পালানোর অভিজ্ঞতাও তাদের হলো। মনে মনে সে বললে, এ কেমন স্বাধীনতা! তারা পালাচ্ছে দলে দলে। তারপর দুই বিধবা বৃদ্ধা, দুই ছোট বোন এবং সাথে আরও কিছু আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী নিয়ে সুলেখা রিফিউজি ক্যাম্পের এক ছাউনিতে স্থান পেয়েছে। ভয়াবহ সেই পরিবেশ তাদের ভেতর এমন অনুভূতি সৃষ্টি করে রইল যে ভয়ে কুঁকড়ে বসে রইল তারা। ধীরে ধীরে রাত ঘনালো। ভয় যেন মাথা থেকে পা পর্যন্ত ছেয়ে রইল সবার। অল্প বয়সের মেয়েদের জন্য ভয় আরও ভয়াবহ। এরপর রাত শেষ হয়ে ভোর হলো। নতুন এ জায়গায় সুলেখা মন দিয়ে সূর্য ওঠা দেখল। এ কোন জায়গায় তারা পৌঁছালো? কিছুই যে বুঝে উঠতে পারে না সে। এখানকার সূর্যটাও যেন অচেনা ঠেকছে তার। এভাবে কেটে গেছে দুটো দিন। নোংরা পরিবেশে গাদাগাদি করে থাকা খাওয়া। জীবন যে এত ভয়ানক রূপেও দেখা দিতে পারে সুলেখা নিজের বাড়িতে থাকতে বোঝেনি। গোপন বিপ্লবী আন্দোলনের সময় ঝুঁকি নিয়ে অনেক কাজ তাকে করতে হয়েছে। অনেক নিকৃষ্ট জায়গায় আর নিকৃষ্টতম লোকের সম্মুখীন হতে হয়েছে। কত মানুষ তাদের নোংরা হাতের ছোঁয়া শরীরের আনাচে কানাচে বুলিয়েছে। কিন্তু তখন সুলেখার বুক ভরেছিল দেশের জন্য কিছু করার পবিত্র আবেগ, ছিল একনিষ্ঠ আর প্রতিজ্ঞাবদ্ধ এক দৃঢ়তা। কিন্তু এখানে শুধু হঠাৎ হারিয়ে যাওয়ার হাহাকার, স্বজন হারানোর আর্তনাদ। দিনও কাটে না, রাতও কাটে না, তবু পেরিয়ে যায় তৃতীয় দিনটাও। সেদিন দিনের তখন শেষ ভাগ। হঠাৎ পাশেই শুনতে পায় কোনো বাচ্চার কান্না। কেঁদে যাচ্ছে তো কেঁদেই যাচ্ছে। সুলেখা তাঁবু থেকে বেরোলো। একটা ছোট ছেলে হতভম্বের মতো বসে আছে। পাশে আরও ছোট মেয়ে শুয়ে পরিত্রাহী কেঁদে চলেছে। আশেপাশে তাকায় সুলেখা। অনেক মেয়ে বা ছেলেরা তো আছে, কিন্তু এদের মা বা বাবা
বা বাড়ির লোকজন কোথায়? সবাইকে জিজ্ঞেস করতে থাকে সে। প্রথমে কিছুই বলে না কেউ। তারপর একজন বলে, বাবাটা রেলগাড়ির গাদাগাদিতেই দম আটকে মরে গেল। মাটাকে কাল একদল মানুষ শিয়াল টেনে নিয়ে গেছে। আর তো ফিরল না। বয়স্ক বলতে তেমন কেউই নেই। বাড়ির অন্যান্য লোক এই বাচ্চা দুটোর দায়িত্ব নিতে অস্বীকার করল। নিজেদেরই এই অবস্থা, তার উপরে ঝঞ্ঝাট কেউ নিল না। এই তো সেদিন, কদিন আগেও সবাই সবার মতো কাছের মানুষ ছিল, কত স্নেহ ভালোবাসা। কি এক অদ্ভুত ঘটনা ঘটে গেছে ওদের জীবনে, যে সব যেন কেমন ওলট পালট হয়ে গেছে। আত্মার আত্মীয় কথাটা এখন বড় প্রহসন। কেউ কাউকে বিশ্বাস করে না, কেউ কাউকে আর চায় না। কেউ কাউকে বিশ্বাস করে না, সবাই শুধু নিজেকে বাঁচানোর তাগিদে অস্থির। অতি নিকট আত্মীয় স্বজনদের মধ্যে ওই শিশু দুটোর দায়িত্ব নেবার প্রবল অনীহা। বরং তারা পুলিশের হেফাজতে দিয়ে দায় এড়াতে চায়, কিন্তু বাড়তি বোঝা তাদের জন্য এখন অসম্ভব। সুলেখা ওদের কোলে টেনে নিয়ে নিজের তাঁবুতে ফিরে এলো। তার শুভাকাঙ্ক্ষীরা হৈ হৈ করে উঠল। নিজের কোনো ঠাঁই মেলে না। আবার শঙ্করাকে ডাকে, তবুও সে শুনল না। নিজের পাওয়া খাবার থেকে একটু একটু করে ওদের খাওয়াতে লাগলো। 5 না 7 দিন হবে তারা সেই ক্যাম্পে ছিল। তারপর একটা বড় মাথা খোলা গাড়িতে অনেককে একসাথে উঠিয়ে সরকার নির্ধারিত একখানে নামিয়ে দিয়ে এলো। ওরা এলো নতুন দেশে, নতুন এক জনবসতিতে, নতুন করে বসতি গড়তে। এখানে কেউ তাদের আপন করে না, শুধু ঘৃণা আর সন্দেহ ভরা শত শত চোখ ওদের দেখছে, যেন চিড়িয়াখানা থেকে পালিয়ে আসা একদল জন্তু। সব দেখে শুনে সুলেখা ভাবে, লড়াইয়ের শেষ কোথায়? এ যেন এক নতুন সূর্য। পাশাপাশি থাকা একদল স্থায়ী আর একদল উড়ে এসে জুড়ে বসা মানুষদের মধ্যে ভাবের আদান প্রদান হতে বহু সময় চলে যায়। পরস্পরের প্রতি তবু ছিল সন্দেহে টানা পড়েন। তবু এরা ভাবে বুঝি সব দখল করতে এসেছে, আর ওরা ভাবে কিছুই তো দেয় না, তবে চলবে কিভাবে? তবু দিন দিন প্রতিদিন একদিন সুসম্পর্ক হবেই। হলো। ধীরে ধীরে একসময় খুব ভালো প্রতিবেশী হয়ে ওঠে সবাই সবার। 2 বিধবা বৃদ্ধা, সুলেখা নিজে, সঙ্গে 2 শিশু। এই মিলে গড়ে উঠেছে সুলেখার নতুন আস্তানা। বহু কষ্টের পর 2 বোনের বিয়ে দিতে সক্ষম হয় সে, তাদেরই চেনা জানা ওপার থেকে আসা পরিবারের সাথে। এর মধ্যে শুরু হয় সরকারি কাগজপত্র তৈরি। সুলেখা বিভাসের বিধবা স্ত্রী বলেই নিজের পরিচয় দাখিল করল। কিন্তু সমস্যা হলো শিশু দুটোকে নিয়ে। বহু চিন্তা ভাবনা করে সে ওদের নিজের সন্তান বলল, তবু মনে ভয়, স্বামীর মৃত্যু আর সন্তানের জন্ম যে মেলে না। এক বুক সাহস নিয়ে সে যা বলল, কাগজে তাই লিপিবদ্ধ হলো। তার মতো দেশ ছাড়া সর্বহারা বিধবা আর অতি নগণ্য মেয়ে ছেলের স্বামীর মৃত্যুর বা সন্তানের জন্ম, এত নিখুঁত হিসেব করার সময় কারই বা আছে? ছেলের নাম স্বাধীন, মেয়ের নাম মুক্তি। এ যে তার বিভাসদার প্রিয় দুখানা শব্দ। বয়সের স্বাভাবিক নিয়মে 2 বৃদ্ধা, 2 মা তার একে একে চোখ বুঝলেন। ছেলে মেয়ে মানুষ করা আর কোনো রকমে বিভুয়ে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা লড়াই এখন। কাছে রেলগাড়ি যাবার রাস্তা, সেখানে প্রথম প্রথম ভিক্ষে করেছে, তারপর একটু একটু যখন জমেছে তখন কখনো বাদাম তো কখনো লজেন্স বিক্রি করেছে। এর মধ্যে দিন ফেরানোর সুসংবাদ এলো। স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত বিপ্লবী যোদ্ধাদের বা তাদের পরিবারকে স্বাধীন ভারত সরকার সম্মানসূচক কিছু টাকা দেবেন। বিভাসের স্ত্রী পরিচয়ের সুবাদে সুলেখা জেলে বন্দি থাকার সময়কালের আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার কাগজ কিছু কিছু দেখাতে পারল। কিছুদিন পর থেকে সুলেখা বিভাসের বিধবা স্ত্রী হিসেবে পেনশন স্বরূপ পেতে শুরু করে সেই টাকা। দেখতে দেখতে ছেলে মেয়ে বড় হয়ে উঠল। তারা মা অন্তপ্রাণ। একটু ডাগর হতে না হতে এই ছেলে সংসারের দায়িত্ব নিজের ওপর নিয়ে নেয়। ভালো দেখে একদিন মেয়েরও বিয়ে দেয় সুলেখা। ছেলেও একদিন সংসারী হলো। আজ তার একটা ছেলে। সুলেখার জীবন কাঠি সে। নাতির নাম সে রেখেছে সূর্য। নতুন দিনের আলো আলোক সূর্য। পূর্ণিমার চাঁদ যেন গলে গলে পড়ছে তার রূপলি আলোর ধারা নিয়ে। ঘরের ঘরের ছাদের ফাঁক দিয়ে সে আলো এসে পড়ছে সুলেখার মুখে। গোল চাঁদের দিকে তাকিয়ে সুলেখা মনে করে তার দেশের বাড়ির সে পূর্ণিমা রাতটাকে। বিভাসদা সেদিন তার পাশেই ছিল, আর আজ বিভাসদা আজও তার পাশেই রয়েছে। সুলেখা মনে মনে বলে, বিভাসদা, এই তোমার সুলেখা, এই তার সংসার, আর ওরা আমার সন্তান, ওরা তোমারও সন্তান। ওরা খুব ভালো, ওরা ঠিক তোমার মতোই বড্ড মাকে ভালোবাসে। তুমি আর আমি এই বেশ মিশে আছি, একাকার হয়ে আছি। আমি ভালো আছি বিভাসদা,
সুলেখা আরও ভাবে, নতুন এই ভারত হলো শৃঙ্খল মুক্ত, আমার দেশ মাতৃকা অপরূপা। হোক না দ্বিধা বিভক্ত, তবুও চোখ বন্ধ করে সে আজও দেখে ভারত মাতার অপরূপা রূপখানি। মন গেয়ে ওঠে, ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।